এখন আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান করব। 11 নম্বর প্রশ্নে বলেছে x + 1/x এটা সমান 5 হলে x² - 1/x² এর মান 5√21 হবে। 2 নম্বরে বলেছে x³ + 1/x³ এর মান 110 হবে এবং 3 নম্বরে বলেছে x² - 5x + 10 = 0 হবে। এই প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের উদ্দীপকে যে অংশটা দেওয়া রয়েছে সেটা আমাদের লিখে নিতে হবে। আমরা লিখে নিচ্ছি, দেওয়া আছে x + 1/x এটা সমান 5। 1 নম্বরে আমাদের দেওয়া রয়েছে x² - 1/x² এটার মান 5√21। তো আমরা জানি কি x² - 1/x² এটার সূত্র হচ্ছে x + 1/x ইন্টু x - 1/x। এক্ষেত্রে আমাদের x + 1/x এর মান জানা আছে, এজন্য আমরা এখানে 5 বসিয়ে দিলাম। এই যে x + 1/x সমান 5 দেওয়া ছিল, আমরা বসিয়ে দিয়েছি। কিন্তু x - 1/x এর মানটা আমাদের জানা নেই, এজন্য এখন আমাদের এই মানটা বের করে নিয়ে আসতে হবে। এটা আমরা কীভাবে বের করব? আমরা জানি a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 4ab। এখন দেখো x + 1/x এর মান আমাদের দেওয়া আছে 5, তার মাথায় স্কোয়ার আছে বসিয়ে দিলাম। 4 ইন্টু x আর x কাটা গেল, থাকে কি 4 × 1, তার মানে এখানে দেখো 5কে স্কোয়ার করলে হয় 25 আর 4 × 1 মানে 4, বিয়োগ করলে আমরা পাবো 21। তাহলে দেখো আমরা x - 1/x এর স্কোয়ারের মান পেয়েছি এটা। তাহলে এখন যদি স্কোয়ার, এই যে এটা আমরা পেয়েছি x - 1/x হোল স্কোয়ারের মান। এখন যদি শুধু আমরা x - 1/x এর মান বের করি তাহলে এই স্কোয়ারটা এপাশে আসলে 21-এর উপরে রুট হয়ে যাবে। অর্থাৎ আমরা x - 1/x এর মান কত পেলাম? √21। যেহেতু এখানে কিছু নেই মানে গুণ, তাহলে এখানে আমরা লিখতে পারি কি 5 × √21, যেটা গুণ করলে আমরা পাবো কত? 5√21 পাবো। তো 1 নম্বর আমাদের বলেছিল কি x² - 1/x² সমান 5 × √21, তাহলে আমাদের এই 1 নম্বর অপশানটা সত্য প্রমাণিত হলো। এখন আমরা 2 নম্বরে যাব। 2 নম্বর বলেছে কি x³ + 1/x³ সমান 110, অর্থাৎ এটা আমাদের এই যে x³ + 1/x³ এটা সমান আমাদের 110 দেখাতে বলেছে। তো আমরা এটা লেফট হ্যান্ড সাইড চিন্তা করলাম। এটা দেখো a³ + b³ এর যে ঘনের সূত্র, অনুসিদ্ধান্তের ঘনের সূত্র রয়েছে সেটা আমরা এখানে বসাবো। আমরা জানি কি a³ + b³ সমান a + b হোল কিউ মাইনাস 3 × a × b তারপরে ইন্টু a + b। উদ্দীপক থেকে আমরা জানি যে x + 1/x সমান কত? 5। তো আমরা এখানে 5 বসিয়ে দিচ্ছি, তার কিউ মাইনাস 3 × x আর x কাটা গেল, থাকে কি x + 1/x, তার মান কত? এই যে 5 এখানে বসিয়ে দিলাম, এই যে এখানে মান বসিয়ে পাই। তাহলে 5 কিউ আমরা জানি 5কে ঘন করলে হয় 125, আর এখান থেকে 3 আর 5 গুণ করলে হয় 10, যদি এটা বিয়োগ করি তাহলে 110। তো দেখো x³ + 1/x³ এর মান 110 হয়েছে। এখানে আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা 2 নম্বরটাও প্রমাণ করতে পারলাম সত্য বলে। এখন আমরা 3 নম্বর প্রশ্নটা করব। 3 নম্বর দেখো আমাদের বলেছে 3 নম্বর, তো আমরা এখান থেকে উদ্দীপক নিয়ে কাজ করব। দেওয়া আছে কি উদ্দীপকে x + 1/x সমান 5। এখন আমরা এই অংশটাকে লসাগু করে দেব। লসাগু করলে এখানে দেখো কি পাওয়া যাবে, x² + 1 এটা সমান 5 পাওয়া যাবে। আমরা একটু আড়াআড়ি গুণন করে দিই। আড়াআড়ি গুণন করলে কি হবে যে x² + 1 সমান 5x। এখন এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কি পাবো, x² - 5x + 1 এটা সমান 0। 5xটা এর পাশে নিয়ে আসলাম, তাহলে বিয়োগ হয়ে গেল। তো আমাদের দেখো এটাই প্রমাণ করতে বলেছে 3 নম্বরে। আমরা এই যে x² - 5x + 1 সমান 0 এটা আমরা সত্য বলে প্রমাণ করতে পারলাম। তাহলে 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ঘ 1, 2 ও 3।
এখন আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান করব। 12 নম্বর প্রশ্নে দেখো বলেছে x - 2y, 3x + 2y এটা সমান 1, 19 হলে x, y এর মান কোনটি হবে? তো এই প্রশ্নটা সমাধান করার জন্য আমরা যেটা করব, আমরা x - 2y, 3x + 2y সমান 1, 19 এই অংশটুকু লিখে নিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু একটা ক্রোমোজোমের অঙ্ক, আর আমরা ক্রোমোজোমের শর্ত অনুযায়ী কী জানি? ক্রোমোজোমের শর্ত অনুযায়ী আমরা জানি x, y এটা সমান যদি a, b হয় তাহলে আমরা লিখতে পারি x সমান a, y সমান b। তো এই শর্ত অনুযায়ী আমরা দেখো তো এখান থেকে কি লিখতে পারি, যে এটা যদি x চিন্তা করি আর এটা যদি y চিন্তা করি, তাহলে এটা হবে a আর এটা হবে b। তাহলে x সমান যদি a হয় তাহলে এটা সমান 1 লিখব। তো আমরা ক্রোমোজোমের সংজ্ঞা অনুযায়ী বা শর্ত অনুযায়ী লিখে নিলাম x, x - 2y সমান 1, এবং তাহলে y মানে কি 3x + 2y এটা সমান তাহলে কি b মানে হচ্ছে 19। এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ দিচ্ছি। এখন আমরা সাধারণ যে সমাধানের নিয়ম জানি, সেই সমাধান সাহায্যে আমরা কিন্তু x আর y এর মান সহজে বের করতে পারবো। এখন দেখো 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করে দিই তাহলে এই যে এটা কেটে যায়, তাই না? তাহলে এখন দেখো x এর সাথে 3x যোগ করলে হয় কত? 4x, আর এর পাশে দেখো 1 এর সাথে 19 যোগ করলে হয় 20। আমাদের যেহেতু শুধু x এর মান লাগবে, তাহলে আমরা 4কে ওপাশে নিয়ে যাব, নিয়ে গেলে যেহেতু 4x এর সাথে গুণ আকারে আছে, ওপাশে যে ভাগ হবে, এই যে ভাগ হয়ে গেল। তাহলে অর্থাৎ x সমান কত পেলাম? 5 পেয়ে গেলাম। x এর মান কত পাওয়া গেল? 5। এখন y এর মান নির্ণয় করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে x এর মানটা আমরা এখন এই যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। আমি 1 নম্বর সমীকরণে বসাচ্ছি যে x - 2y এটা সমান 1, x এর মান কত পেয়েছি? 5, x এর জায়গায় 5 বসিয়ে দিলাম, -2y এটা সমান 1, বা এখন -2y এটা সমান আমরা লিখতে পারি কি 1 - 5। তাহলে এখন দেখো 1 থেকে -5 বিয়োগ করলে আমরা পাবো কি -2y এটা সমান দেখো -4 পাবো। y পক্ষ থেকে কাটা গেল। তাহলে এখন শুধু y সমান কি হলো? 4, এই যে 2 পাশে গেলে ভাগ হয়ে গেল, এটা কেটে দিলাম 2, অতএব y এর মান কত হলো? y সমান 2। অর্থাৎ দেখো x এর মান 5, y এর মান 2, তাহলে আমাদের অ্যান্সার কত হলো? 5,2। 12 ক নম্বর প্রশ্নটা, 12 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক। এখন আমরা 13 নম্বর প্রশ্নের সমাধান করব। 13 নম্বর বলেছে যে কোনো ধনাত্মক সংখ্যার বৈজ্ঞানিক রূপ a × 10⁻n এর ক্ষেত্রে a এর সীমা নিচের কোনটি? যে কোনো ধনাত্মক বৈজ্ঞানিক সংখ্যার যে আদর্শ রূপ সেটা হচ্ছে a × 10⁻n, যেখানে a এর মান 1 অপেক্ষা বড় বা সমান হবে এবং 10 অপেক্ষা ছোট হবে। তাহলে আমরা এটাকে যদি অসমতার মাধ্যমে প্রকাশ করি তাহলে এরূপ আসে। তো এখন চলো দেখি আমাদের অপশানগুলোর ভিতরে এরূপ কোনো অসমতা আছে কি না। যে আমাদের গ নম্বর প্রশ্নে রয়েছে, তাহলে আমাদের 13 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান গ। এখন আমরা 14 নম্বর প্রশ্নের সমাধান করব। 14 নম্বর প্রশ্নে বলেছে নিচের কোনটি x³ - 2x² - 5x + 6 এর একটি উৎপাদক? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটার সমাধান করার জন্য আমাদের প্রথমে এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো চলো আমরা এই রাশিটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিই। আমরা উৎপাদক বিশ্লেষণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জেনে থাকব। তো এক্ষেত্রে আমাদের সম্ভবত ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে এই রাশিটার উৎপাদক করতে হবে। তো আমি ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে এই রাশিটার উৎপাদক নির্ণয় করে দেখাচ্ছি। এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য ভাগশেষ উপপাদ্যের যে নিয়ম সেটা হচ্ছে কি, এই রাশিটাকে একটা ফাংশনের মাধ্যমে ধরে নিতে হয়। তো আমরা একটা ফাংশনের মাধ্যমে এটাকে ধরে নিয়েছি। এই যে ধরে নিলাম f(x) = x³ - 2x² - 5x + 6। এখন আমাদের কি করতে হবে? x এর এমন একটি মান আমাদের ধরে নিতে হবে যে মানটা এখানে বসালে ফাংশনটার মান 0 হয়ে যাবে। আমি এখানে 1 বসিয়েছি। দেখো এখানে f(x) এর স্থলে f(1) বসিয়েছি। এখন x এর স্থলে আমাদের কি বসাতে হবে? 1 বসাতে হবে। এই যে 1 বসিয়েছি, তাহলে 1 কি হলো? 2 × 1² হলো -5 × 1 হলো +6। এখন এটা ক্যালকুলেশন করে দেখো আমাদের f(x) এর মান 0 এসেছে। যেহেতু x সমান 1 বসানোর ফলে f(x) সমান 0 হয়েছে, তাহলে x - 1 হবে কি f(x) এর একটি উৎপাদক। কিন্তু আমাদের অপশানে দেখো x - 1 অ্যান্সার হিসেবে নেওয়া হয়নি। তাহলে আমাদেরকে এখন এটাকে
আর একটু কাজ করতে হবে, সেটা কি এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখাতে হবে। তো আমি এখন উৎপাদক করে দেখাচ্ছি ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে। -2x² -5x + 6 প্রথমে রাশিটা বসিয়ে নেব। তারপরে দেখো আমাদের এখানে x-1 একটা উৎপাদক হয়েছে, তাহলে আমাদের প্রথম টার্গেট থাকবে এখান থেকে x-1 বের করা। তো আমি x³ -x², দেখো তারপরে এখানে আমি একটা x² নিয়েছি, এখানে রয়েছে কয়টা, দুইটা x², তাহলে এখানে আর একটা x² নিতে হবে। তারপরে দেখো এখানে আমি নিচ্ছি প্লাস x নিচ্ছি, তাহলে এখানে প্লাস x নিলে এখানে দেখো নিতে হবে কত, -6x + 6। এটা এখান থেকে আমি x² কমন নিয়ে নিলাম, তাহলে x-1 পাই, -x কমন নিলে পাই x-1, আর এখান থেকে -6 কমন নিলে x-1 পাই। সবার ভিতরে x-1 আছে, একটা x-1 কমন নিলাম, থাকে x² - x - 6। এখন দেখো আমাদের এখান থেকে আমরা আর একটু কাজ করব, সেটা হচ্ছে এটা মিডল টার্মের কাজ করব। x² - 3x প্লাস 2x - 6 x-1। এখান থেকে দেখো x কমন নিয়ে যেতে পারে, x কমন নিলে পাবো x - 3 প্লাস 2 কমন নিলে x - 3 x-1। এখন দেখো এখান থেকে x - 3 কমন যায়, x - 3 কমন নিলাম, তাহলে x + 2 পেয়ে গেলাম। তাহলে দেখো এই যে রাশিটার মোট তিনটা উৎপাদক আছে, একটা হচ্ছে x-1, x-3, আর একটা হচ্ছে কি x + 2। এখন আমাদের অ্যান্সারে এখান থেকে কোনটা ব্যবহার করেছে সেটা আমরা একটু দেখে নেব। যে আমাদের x-3 আমরা দেখতে পাচ্ছি আছে, এখানে আছে, তাহলে আমরা 14 নম্বর প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলাম কি, অপশান গ। এখন আমরা 15 নম্বর প্রশ্নের সমাধান করব। 15 নম্বর প্রশ্নে বলেছে 4 - 4 + 4 - 4 + ... ধারাটির প্রথম 2 × n + n সংখ্যক 2 × n + 1 সংখ্যক পদের সমষ্টি কত। চলো আমরা ধারাটির 2 × n + 1 সংখ্যক পদের সমষ্টি কত হবে সেটা বের করে ফেলি। আমাদের প্রদত্ত ধারাটি ছিল 4 - 4 + 4 - 4 + ... তো এখানে ধারাটির প্রথম পদ a = 4 এবং সাধারণ অনুপাত r = -4/4 = -1, যা 1 অপেক্ষা ছোট। তাহলে আমরা বুঝতে পারলাম কি এটা একটি গুণোত্তর ধারা। তাহলে আমাদের গুণোত্তর ধারার যে n সংখ্যক পদের সমষ্টি আছে সেই সমষ্টিটা এখানে নির্ণয় করতে হবে। তো এখানে তো আর n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলিনি, আমাদেরকে বলেছে কি 2 × n + 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে। তো আমরা জানি যদি কোনো গুণোত্তর ধারার সাধারণ অনুপাতের মান মাইনাস অর্থাৎ 1 অপেক্ষা ছোট হয়, তাহলে তার সমষ্টি হয় a × 1 - r⁴n/1 - r। এখন আমরা মানগুলো বসাবো। এর মান আমাদের প্রথম পদ 4 দেওয়া রয়েছে, 1 - r, আর এর মান আমাদের -1 আছে, আর এখানে দেখো n এর মান বলা হয়েছে কি 2 × n + 1। তো আমরা মানগুলো বসালাম। 1 - r এর মান হচ্ছে -1, বসিয়ে দিলাম। এখন এটা আমরা ক্যালকুলেশন করব। 1 - এখন দেখো এক্ষেত্রে আমাদের 1 - -1 2 × n + 1 এটার পরিবর্তে আমরা লিখতে পারি শুধু 1, আর নিচে আছে দেখো 1 এই মাইনাস গুণ করলে হয় 1 + 1। এখন দেখো আমরা এখানে -1 2 × n + 1 এর পরিবর্তে কেন শুধুমাত্র -1 লিখলাম। আমরা সাধারণত জানি 1 এর পাওয়ার যাই হোক না কেন তার মান 1 হয়, যেমন 1 ×
ওয়ান স্কোয়ার মানে ওয়ান, ওয়ান কিউ মানে ওয়ান, 1^4 মানে ওয়ান, ঠিক আছে। তো ওয়ানের পাওয়ার যাই হবে তার মান ওয়ান। এখন দেখো যেহেতু এখানে ব্র্যাকেটের ভিতরে একটা মাইনাস ছিল, তো এই মাইনাসটা সামনে কেন আসলো না সেটা আমাদের এখন বুঝতে হবে। সেটা দেখো আমরা এখানে 2 × n+1, এনটাই কিন্তু এখানে স্বাভাবিক সংখ্যা, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তার মানে এনের মান এখানে 1 2 3 4 5 এভাবে যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে সবগুলো থাকবে। তো আমরা যদি এনের স্থলে প্রতিবারই যদি স্বাভাবিক সংখ্যা বসাই, অর্থাৎ এনের জায়গায় 1 যদি বসাই, তাহলে দেখো 1+1 মানে 2, তার সাথে 2 গুণ করলে 4, অর্থাৎ দেখো 1-এর পাওয়ার -1-এর পাওয়ার হচ্ছে জোড় হচ্ছে। তো আমরা জানি যে মাইনাসের পাওয়ার যদি জোড় হয় তাহলে সে মাইনাস আর সামনে আসে না, এজন্য দেখো এখানে কিন্তু আমাদের এই মাইনাসটা সামনে আসেনি। তো পুরো বিষয়টা আরেকবার আমি বলে দিই যে -1^2 × n+1 এর পরিবর্তে আমরা লিখেছি কত, শুধু 1 লিখেছি। কেন লিখেছি? যেহেতু আমরা জানি 1-এর পাওয়ার যাই হোক না কেন তার মান 1 হয়। এবার আসবো আমরা, এখন এই মাইনাসটা কেন সামনে আসলো না, সেটা আসেনি এই কারণে যে এনটা এখানে স্বাভাবিক সংখ্যা, আমরা এনের মান যাই বসাবো না কেন এর পাওয়ারটা জোড় হবে। যেমন এখানে যদি এনের মান আমরা 1 দিই তাহলে 1+1 মানে 2 হবে, তার সাথে 2 গুণ করলে 4, আবার যদি তুমি এখানে 2 ব্যবহার করো তাহলে 2+1 মানে 3, সেক্ষেত্রে হবে কি 3 দুগুণে 6, সেক্ষেত্রে দেখো আমাদের -1-এর পাওয়ার 6 অর্থাৎ জোড় আসছে, আর যার কারণে কিন্তু মাইনাস সামনে আসবে না। তুমি এখানে 3 বসাও, তাহলে দেখো 3+1 তার মানে 4, তার সাথে 2 গুণ করলে হবে 8, অর্থাৎ প্রতি ক্ষেত্রে কিন্তু আমাদের -1-এর পাওয়ার জোড় সংখ্যক আসবে, এই জন্য আমাদের মাইনাসটা সামনে আসতে পারেনি। তো এখন দেখো আমরা 1 - 1 মানে 0, তার সাথে 4 গুণ করলে 0, আর নিচে আছে 1+1 মানে 2 সমান আমরা ভাগ করলে কত পাবো, 0, অর্থাৎ আমাদের এই প্রশ্নটার অ্যান্সার হবে 0। এই যে 15 নম্বর প্রশ্নে আমাদের অপশান ঘতে 0 দেওয়া রয়েছে। এখন আমরা 16 নম্বর প্রশ্নের সমাধান করব। 16 নম্বর প্রশ্ন দেখো বলেছে -8 -3 +2 +7 ধারাটির 15তম পদ কত। এই প্রশ্নটা সমাধান করার জন্য আমরা প্রথমে যে প্রদত্ত ধারাটা দেওয়া রয়েছে সেটা লিখে নেব। দেখো আমরা প্রদত্ত ধারাটা লিখে নিচ্ছি, -8 -3 -8 -3 +2 +7 এখানে ধারাটির প্রথম পদ a সমান -8, সাধারণ যে অন্তর d সমান -3, তারপর -8, তার মানে এটা থেকে আমরা কত পাচ্ছি, -3 - মানে সে +8, তার মানে আমরা পেলাম 5। এখন আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে ধারাটির 15তম পদ কত সেটা বের করতে হবে। তো আমরা জানি যে এটা একটা সমান্তর ধারা, সমান্তর ধারার সাধারণ বা n-তম পদের যে সূত্র সেটি হচ্ছে a + n-1 × d। এক্ষেত্রে এর মানটা আমরা বসাবো -8, যেহেতু এখানে এর মান -8 আছে বসিয়ে দিলাম, প্লাস n যেহেতু বলেছে 15তম পদ, তার মানে n এর মান হবে 15, -1 × d এর মান দেখো আমরা 5 পেয়েছি বসিয়ে দিলাম, -8 প্লাস 15 থেকে একবার দিলে হয় 14, এখানে 5 গুণ হবে এর সাথে, তাহলে -8 প্লাস 5 14 70। এখন যদি আমরা এটা বিয়োগ করি তাহলে পাবো 62। এখন দেখি আমাদের 62, এই যে 16 নম্বর প্রশ্নে ক নম্বর অপশানে কিন্তু 62 আছে, তাহলে আমাদের 16 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। এখন আমরা 17 নম্বর প্রশ্নের সমাধান করব। 17 নম্বর প্রশ্নে বলেছি log base 5 3/5 × √5 এর মান কত। তো চলো আমরা প্রশ্নটার সমাধান করি। log base 5, এখন দেখো এটার পরিবর্তে আমরা লিখতে পারি 5 to the power 1/3 × 5 to the power ½ আমরা এটা কিভাবে লিখেছি সেটা বোঝার জন্য আমাদের একটু সূচকের যে সূত্র আছে সেই সূত্র সম্পর্কে ধারণা লাভ করতে হবে।
আমরা জানি যে সূচকের ক্ষেত্রে √a এটা সমান আমরা লিখতে পারি a⁻½ একইভাবে যদি আমাদের এখানে থার্ড √a থাকে তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি a⁻⁴ এই সূত্র মেনে আমরা কিন্তু এই অংশটুকু থেকে এই অংশটুকু লিখতে পারি। এখন দেখো log বেস 5 সূচকের আরও একটা সূত্র আমরা জানি, সেটা আছে a⁴m ইন্টু a⁴n এটা সমান a⁴m প্লাস n। অর্থাৎ যদি আমাদের দুইটি সূচকের রাশির বেজ একই হয় এবং তাদের মধ্যে গুণ সম্পর্ক হয় তাহলে আমরা বেজ একটা রাখবো। এই যে বেজ আমরা একটা রেখে দিলাম আর পাওয়ারে পরে যোগ করে দেব। তাহলে দেখো 1/3 প্লাস 1/2 কী করলাম যে এখানে দেখো দুইটা বেজ একই, একটা বেজ রেখেছি আর মাঝখানে গুণ চিহ্ন থাকার জন্য আমরা এই পাওয়ার দুটাকে যোগ করে দিয়েছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লসাগু করে দেখব log বেস 5। তাহলে 5 এখানে লসাগু হবে 6, তাহলে লসাগু নিয়ম অনুযায়ী আমরা এখানে পাচ্ছি 2 + 3। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি log বেস 5 2 আর 3 যোগ করলে হয় 5, এই যে 5 আর নিচে আছে 6 এটা পাচ্ছি। তো আমরা জানি লগের ক্ষেত্রে একটা লগের 3টা পার্ট থাকতে পারে। একটা যেমন আমরা এখানে যদি লিখি log a m n যদি লিখি তাহলে আমরা জানি একটা লগের 3টা পার্ট থাকে। এই পার্টটাকে বলা হয় লগের বেস বলা হয়, আর এই পার্টটাকে বলা হয় লগের আর্গুমেন্ট, আর এটাকে বলা হয় লগের পাওয়ার। তো আমরা এক্ষেত্রে কি করতে পারি যে লগের পাওয়ারকে লগের সহগ রূপে প্রকাশ করতে পারি, আবার লগের সহগকে পাওয়ার রূপে প্রকাশ করতে পারি। তাহলে এই অংশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে লগের পাওয়ার আছে 5/6। তাহলে আমরা প্রয়োজন অনুসারে লগের পাওয়ারকে সহগে পরিণত করতে পারি। তো আমরা সেটা এখন করি যে 5/6 এখন সামনে নিয়ে আসবো। এই যে 5/6কে লগের সামনে নিয়ে আসছি, আর এখানে দেখো বেস 5 আর্গুমেন্ট 5 পেয়ে গেলাম। এখন লগের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে log log বেজ এ আর্গুমেন্ট এ এটার মান 1। তো দেখো আমাদের এক্ষেত্রেও কিন্তু একই নিয়ম মেনেছে log 5 আর্গুমেন্ট 5। তাহলে এক্ষেত্রে আমরা এই পুরো অংশটা পরিবর্তে 1 লিখতে পারি, অর্থাৎ 5/6 × 1, তাই তো। এখন দেখো 5/6 × 1 মানে 1, এই 5/6। তাহলে আমাদের দেখে আসি যে এই প্রশ্নটাতে যে অপশানগুলো আছে সেখানে 5/6 আছে কিনা। এই যে আমরা খ নম্বর অপশানে দেখতে পাচ্ছি 5/6 আছে, তাহলে 17 নম্বর প্রশ্নের উত্তর অপশান খ। এখন আমরা 18 নম্বর প্রশ্নের সমাধান করব। 18 নম্বর প্রশ্নে বলেছে 1/25 ইনভার্স x ইকুয়াল 125 হলে x এর মান কত। চলো প্রশ্নটার সমাধান আমরা করে আসি। এই প্রশ্নটা সমাধান করার জন্য যে অংশটুকু দেওয়া রয়েছে আমরা লিখে নিলাম। দেওয়া আছে 1/25 টু দি পাওয়ার -x এটা সমান 125। এখন আমরা এই লাইন থেকে এই লাইনটা লিখতে পারি, অর্থাৎ দেখো 1/25 ইনভার্স x এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/25 টু দি পাওয়ার x সমান 125। সেটা কীভাবে লিখেছি আমরা সূচকের একটা সূত্র জানি, সেটা হচ্ছে a ইনভার্স 1 সমান 1/a। এখন দেখো এটা দুইটা ভগ্নাংশে ভাগ হয়েছে, এটাকে স্বাভাবিক ভগ্নাংশে প্রকাশ করব। এই জন্য আমরা কি করব, প্রথম ভগ্নাংশ যেভাবে আছে সেভাবে রেখে দেব। এই ভাগটাকে ওঠানোর জন্য একটা এখানে গুণ চিহ্ন নিয়েছি, যেহেতু গুণ চিহ্ন নিয়েছি এজন্য আমাদের এই দ্বিতীয় ভগ্নাংশটা অর্থাৎ নিচের ভগ্নাংশটা বিপরীত হয়ে যাবে, অর্থাৎ 25 টু দি পাওয়ার x এটা উপরে যাবে আর 1 নিচে চলে যাবে। এটা সমান কত 125। এখন দেখো এটা আমরা যদি ভগ্নাংশে গুণ করি তাহলে এই যে লবের সাথে লব গুণ করলে যা আছে 25 টু দি পাওয়ার x আর নিচে 1 তো আর দেওয়ার প্রয়োজন নেই, তো এটা সমান আমরা 125 লিখে দিচ্ছি। এখন দেখো আমাদের এখানে টার্গেট কি, x এর মান বের করতে হবে। x এর মানটা আছে পাওয়ারে, তাহলে বেজ এখান থেকে উঠাই দিতে হবে, দিলে আমরা কিন্তু পাওয়ারের মান এখানে নির্ণয় করতে পারবো। তাহলে দেখো আমরা যদি 5কে ভাঙে 5² লিখতে পারি তারপর x, আর দেখো এই 125কে আমরা লিখতে পারি 5 কিউ।
আমরা জানি 5কে কিউ করলে 125 হয়। এখন দেখো পাওয়ারের পরে গুণ করবো, এটা পাওয়ার এটা পাওয়ার, তাহলে পাওয়ারের পরে গুণ করলে 5 টু দি পাওয়ার 2x, আর এটা দেখো 5 কিউ। এখন আমরা জানি যে এটা একটা সূচকীয় সমীকরণ, আর সূচকীয় সমীকরণের যদি উভয় পাশে বেস বা পাওয়ার একই হয় তাহলে ওই বেস বা পাওয়ার আমরা উঠাই দিতে পারি। অর্থাৎ এক্ষেত্রে দেখো 5 আর 5 আমরা উঠাই দিতে পারি, অর্থাৎ কাটা দিতে পারি। তাহলে উপরে থাকে কি 2x আর এখানে থাকে 3। অতএব আমরা শুধু x সমান কত পাবো, 3/2। এটা হচ্ছে আমাদের x এর কাঙ্ক্ষিত মান। চলো দেখে আসি আমরা আমাদের অপশানে এই ধরনের কোনো মান দেওয়া আছে কিনা। এই যে আমাদের 18 নম্বর প্রশ্নের খ নম্বর অপশানে কিন্তু 3/2 আছে, তাহলে আমাদের 18 নম্বর প্রশ্নের উত্তর হবে 3/2। এখন আমরা 19 নম্বর প্রশ্নের সমাধান করব। 19 নম্বর প্রশ্নে আমাদের বলেছে 13, 17, 14, 11, 9, 14 সংখ্যাগুলোর মধ্যক কত। তো চলো আমরা এই প্রশ্নটার মধ্যক কত হবে সেটা বের করে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা, কোনো উপাত্তের মধ্যক নির্ণয় করার জন্য আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হয়, যেগুলো আমরা এখনও এক এক করে দেখে নিই। প্রথমে আমাদের যেটা খেয়াল রাখতে হবে, উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে কিনা সেটা দেখে নিতে হবে। যদি না থাকে তাহলে ঊর্ধ্বক্রমে আমাদের প্রথমে সাজিয়ে নিতে হবে। তারপরে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে উপাত্তের সংখ্যা নির্ণয় করতে হবে। তৃতীয় যে বিষয়টা আমরা লক্ষ্য করব সেটি হচ্ছে উপাত্তের মাঝখানের পদ নির্ণয় করতে হবে। উপাত্তের সংখ্যা বিজোড় যদি হয় তাহলে মাঝের পদ হবে একটি, মাঝের পদ একটি হবে এবং সেটি ওই উপাত্তগুলোর মধ্যক হবে। আর সেটি যদি জোড় সংখ্যক হয় তাহলে মাঝের পদ হবে 2টি এবং এদের গড় করলেই আমরা ওই উপাত্তের মধ্যক পেয়ে যাব। তো চলো আমরা এই শর্তগুলো বা এই নিয়মগুলো মেনে এই উপাত্তের মধ্যক নির্ণয় করতে পারি কিনা দেখে আসি। প্রথমে আমরা উপাত্তগুলো লিখে নিয়েছি 13, 17, 14, 11, 9, 14। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি এখানে এই উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেওয়া নেই। তো আমরা এটাকে প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিচ্ছি। দেখো মানের ঊর্ধ্বক্রমে যদি সাজাই তাহলে কিভাবে আমরা এটা লিখব, যে 9, 11, 13, 14, 14, 17। এখন আমরা কি করব, এই উপাত্তগুলোর সংখ্যা নির্ণয় করব। দেখো এখানে মোট 6টি উপাত্ত আছে, তাহলে এর উপাত্ত সংখ্যা আছে 6টি, যা জোড় সংখ্যক। তাহলে এখন আমাদের এখানে কি করতে হবে, যে এই উপাত্তগুলোর যে মাঝের পদ আছে সেই মাঝের পদ নির্ণয় করতে হবে। যেহেতু উপাত্ত জোড় সংখ্যক, তাহলে আমরা জানি উপাত্ত যদি জোড় সংখ্যক হয় তাহলে তার মাঝের পদ হবে 2টা। কিভাবে 2টা, দেখো আমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত শুরু থেকে যদি আমরা মাঝের পদ নির্ণয় করতে চাই তাহলে আমাদের 9, 11, 13, দেখো এটা হচ্ছে মাঝের সংখ্যা। আর যদি শেষের থেকে আমরা মাঝের সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে দেখো 17, 14, 14, এখানে 14 হচ্ছে মাঝের সংখ্যা। এখন মাঝের সংখ্যা এই 3 নম্বর পদকে কেন আমরা ধরছি, যেহেতু এখানে উপাত্ত সংখ্যা 6, তাকে অর্ধেক করলে আমরা পাবো 3। এই জন্য দেখো শুরু থেকে 3টি পদ পর্যন্ত নিলে যেটা পাবো সেটা হবে আমাদের মধ্যপদ। আবার শেষের দিক থেকে এসেও 3টি পদ যেখানে থাকবে, যেখানে এসে আমরা 3টি পদ পাবো সেটি হবে মাঝের পদ। তাহলে এখন দেখো আমরা জানি যদি জোড় সংখ্যক হয় তাহলে মাঝের পদ 2টি পাবো। তারপরে এটার মধ্যক নির্ণয় করার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে মাঝের পদ 2টাকে গড় করতে হবে। তাহলে মাঝের 2টা পদের গড় মানে কি, এই 2টাকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দেব। তাহলে নির্ণয় মধ্যক হবে কি 13 যোগ 14/2। তাহলে দেখো 13-র সাথে 14 যোগ করলে আমরা পাবো 27, নিচে আছে 2, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 13.5। তো চলো দেখি আমরা 13.5 এই অ্যান্সারটা কোথাও আছে কিনা। এই যে আমরা 19 নম্বর প্রশ্নে কিন্তু গ নম্বর অপশানে 13.5 পেয়েছি, তাহলে 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান গ। এখন আমাদের একটি উদ্দীপক দেওয়া রয়েছে। উদ্দীপকটা হচ্ছে এরূপ যে শ্রেণীব্যাপ্তি আর শিক্ষার্থীর সংখ্যা দেওয়া রয়েছে। এর আলোকে আমাদের 20 নম্বর ও 21 নম্বর প্রশ্নের সমাধান করতে হবে। 20 নম্বর প্রশ্নে বলেছে মধ্যক নির্ণয়ে এফসি এর মান নিচের কোনটি। তাহলে মধ্যক নির্ণয়ে এফসি এর মান নিচের কোনটি হবে, এটা বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে এখানে এফসি বলতে কি বোঝানো হয়েছে। এফসি বলতে আমাদের সাধারণত ক্রমযোজিত গণসংখ্যার কথা বলা হয়েছে এবং কার
ক্রমযোজিত গণসংখ্যা, সেটা হচ্ছে মধ্যকের ক্রমযোজিত গণসংখ্যা। তো আমাদের দেখো এটার ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হলে আমাদের অবশ্যই আগে এই যে সারণীটা দেওয়া রয়েছে সেই সারণীটার ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা আমরা এখানে বের করে নিলাম। বের করে নেওয়ার পরে আমরা যে কাজটা করব, আমাদের মোট যে উপাত্ত সংখ্যা n সমান 50 আছে তাকে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করে আমরা পেলাম 25, অর্থাৎ আমাদের এই 25তম পদটি হবে মধ্যক, আর 25তম পদ আছে এই 35-এর ভিতরে। তাহলে এই শ্রেণীটা হবে মধ্যক শ্রেণী। আর আমরা জানি মধ্যক শ্রেণীর এফসিটা হয় তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এটা মধ্যক শ্রেণী, তার পূর্ববর্তী শ্রেণী এটা, তার ক্রমযোজিত গণসংখ্যা আছে 23। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে 23। এই যে আমাদের এখানে খ নম্বর অপশানে 23 দেওয়া আছে, তাহলে 20 নম্বর প্রশ্নের উত্তর হবে 23।